অসুস্থ বোধ করা স্বাভাবিক, কিন্তু মনে হলো কর্নেল আমাকে কোনো গুরু আদেশ দিচ্ছেন। অতএব ভালো ছেলের মতো আমি বাংলোয় চলে গেলাম। বাংলোর বারান্দায় একটা কাঁচ ঢাকা ল্যাম্প রয়েছে। ঘরের দরজা বন্ধ। বারান্দায় দুজন রাইফেলধারী সিপাহী বসে রয়েছেন। তারা আমার দিকে তাকালো মাত্র, তারপর চাপা গলায় নিজেদের মধ্যে কথা বলতে থাকলো। আমি ঘরে ঢুকলাম। মোমবাতি দেখেছিলুম দিনে, দেশলাই জেলে একটা ধরালুম, তারপর খাটে বসে পড়লুম। এ ঘরে একটা বড় বিলাতি খাট আছে, তাতে কর্নেল ও আমার শোবার ব্যবস্থা হয়েছে। অন্য পাশে একটা ক্যাম্প খাট পাতা হয়েছে ইন্দ্রনাথের জন্য। হঠাৎ চোখে পড়ল ওই খাটটার তলায় তলা পাকানো একটা কাগজ পড়ে রয়েছে। অন্য সময় হলে কিছুই ভাবতাম না, কিন্তু সদ্য খুন হয়েছে এবং কর্নেলের মতো রহস্যভেদী আছেন। সঙ্গগুণে এসব ক্ষেত্রে আমার মধ্যে গোয়েন্দার পোকা অর্থাৎ টিকটিকিটা খুব ব্যস্ত হয়ে উঠে। অতএব তক্ষুনি কাগজটা কুড়িয়ে এনে খুলে ফেললুম। খুব পুরনো কাগজ। কোনায় ছাপানো সন তারিখ দেখে বুঝলুম এটা কারো ডায়েরির ছেঁড়া পাতা। তারিখটা হচ্ছে 17ই আগস্ট 1968, রবিবার। পাতার নিচে দিকটা ছেঁড়া, তাতে শুধু লেখা রয়েছে ইংরাজিতে C⁻²। খুব বড় হরফে কালো কালিতে কেউ লিখেছে। কালি পরীক্ষা করে মনে হলো খুব পুরানো। ধুরন্ধর গোয়েন্দার শিষ্য আমি, তাই কাগজটা পকেটে রেখে দিলাম। গুরুদেবকে দেখিয়ে তাক লাগিয়ে দেব। এবং এরপর স্বভাবত আমার মাথায় তদন্তের পোকাটা আরও চঞ্চল হয়ে উঠল। তখন ইন্দ্রনাথের বিছানা হাতড়াতে ব্যস্ত হলুম। আমার তদন্ত ব্যর্থ হলো, তেমন সন্দেহজনক কিছু চোখে পড়ল না। তলায় ওর একটা সুটকেস রয়েছে, কিন্তু অবাক হয়ে দেখলুম সেটা খোলা। তখন সাবধানে খুলে ফেললুম। কয়েকটা প্যান্ট শার্ট আর দুটো হুইস্কির বোতল ছাড়া আর কিছু নেই। এই সময় বাইরে পায়ের শব্দ হতেই ছটপট সরে এলুম। দরজায় দেখা দিলেন সর্বেশ্বরী। ব্যস্ত হয়ে বললুম, আসুন আসুন মা। সর্বেশ্বরী ঢুকে ইন্দ্রনাথের খাটে বসে পড়লেন। সন্ধ্যা থেকেই দেখছি উনি স্তব্ধ এবং যেন নির্বিকার, কিংবা যেন ভীষণ বিমূঢ়। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন শুধু, এক ফোঁটা চোখের জল পড়তে দেখিনি। এখন চুপচাপ বসে সেই শখ খাওয়া নির্বিকার চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন। ভয় হলো, উনি পাগল হয়ে যাননি তো এই আকস্মিক আঘাতে? একটু অস্বস্তি হলো। বললুম, কি সাংঘাতিক কাণ্ড ঘটে গেল বলুন তো। কি বলে যে আপনাকে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না। সৌমেন্দ্রবাবু, বাধা দিয়ে সর্বেশ্বরী মুখ খুললেন এবার। এ আমি জানতুম বাবা জয়ন্ত। অবাক হয়ে বললুম, জানতেন? হ্যাঁ, এই অভিশপ্ত খুনি কাকেও রেহাই দেবে না। কোনো না কোনোভাবে রায়বংশের সবাইকে শেষ করবে। বলবে কেউ ছুরি মেরেছে সৌমেন্দুকে। হ্যাঁ, মেরেছে, কিন্তু যে মেরেছে সে নিজেও জানে না কেন ওকে ছুরি মারল। দীর্ঘশ্বাস ফেলে নিজের শোকাবেগ যেন দমন করলেন সর্বেশ্বরী। ফের বললেন, আমি যা জানি তোমরা কেউ তা জানো না বাবা জয়ন্ত। বললে বিশ্বাস করবে না। ওই অভিশপ্ত জায়গাটা কেনার কথাবার্তা চলতে চলতেই আমার ভাসুর আর বড়জা হঠাৎ মারা গেলেন। 1 মাস আগে পরে। আমি বাধা দিলাম, তাই কেনা হয়নি। কিন্তু আমার স্বামী না জানিয়ে 19 বছর পরে কখন কিনে বসলেন। শর্মা ওর বন্ধু, শর্মাই নাকি ওকে সার্ভে করে দেখিয়েছিলেন ওখানে মাটির তলায় অনেক শিশে আছে। তারপর তো খনির কাজ শুরু হলো। আমার কপাল ভাঙল। উনি চুপ করলে বললুম, আপনারা খনি শুরু করার আগে জায়গাটা তাহলে এমনি পড়েছিল? মাথা দোলালেন সর্বেশ্বরী। তারপর বললেন, পড়েছিল ঠিকই, কিন্তু ব্রিটিশ আমল থেকেই গুজব রটেছিল যে ওখানে সীসের খনি আছে। কিন্তু তাহলে ওই 19 বছর ধরে কেউ খনির কাজ করেনি কেন? ওখানে এক সাধু থাকতেন, তিনি বরাবর ভূপালের নবাবকে ধরে কাকেও ইজারা নিতে দিতেন না। 19 বছর পরে হঠাৎ সাধু অদৃশ্য হলেন। তখন আর আমার স্বামীর পক্ষে কেনার বাধা রইল না। নবাবের এক উত্তরাধিকারীর কাছে সস্তায় কিনে ফেললেন। তখন দেশীয় রাজাদের সম্পত্তি সরকার দখল করতে শুরু করেছেন, তাই বেগতিক দেখে ওরা বেচে দিলেন। কিন্তু বাবা, তোমরা তো একালের ছেলে, কিছু বিশ্বাস করো না।
সাধু কিন্তু বরাবর অদৃশ্য হয়ে ওখানে বাস করতেন, এতদিনও করেছিলেন। কদিন আগে এক রাতে আমাকে স্বপ্ন দিয়ে বললেন, বেটি চলে যাচ্ছি, খনির মুখ বন্ধ করে দেবার। সাধুকে আপনি কি দেখেছেন কখনো? মানে স্বপ্নের কথা বলছি না। হ্যাঁ, একবার প্রত্যক্ষ দেখেছিলাম, খানিকটা দূর থেকে, টকটকে ফর্সা রং, লাল জটা, দাড়ি গোঁফও লাল, একেবারে উলঙ্গ বলা যায়। চোখ দুটো নীল, জল করছে। আমার চোখে চোখ পড়তেই একটু হেসে অদৃশ্য হলেন। লাল জটা, দাড়ি, গোঁফ, চোখ নীল, টকটকে ফর্সা রং, মনে মনে হাসলুম। অলৌকিক পুরুষ যখন, তখন ভারতবাসীর আদর্শ চেহারা যা, অর্থাৎ একেবারে সাহেবদের মতোই হবেন বৈকি। প্রায় 200 বছর ব্রিটিশ শাসনে থেকে আমাদের চোখে যা কিছু শ্রেষ্ঠ, তা সাহেবদের ওপর আরোপ করার অভ্যাস হয়েছে। দুজনেই চুপ করে আছি। একসময় সর্বেশ্বরী হঠাৎ নড়ে উঠলেন, চাপা গলায় বললেন, ইন্দ্র আমার কথা শুনছে না, তুমি দেখে নিও ওরও কি ঘটে। আমার কি? বলে উনি উঠে দাঁড়ালেন। তারপর যেমন এসেছিলেন বেরিয়ে গেলেন। ওপাশে ঘরের দরজা খোলার শব্দ হলো, হয়তো অন্ধকারেই শুয়ে পড়লেন বিছানায়। আমি ওর কথাগুলো ভাবতে থাকলাম। তারপর মনে পড়ল কাগজটার কথা। সি টু দি পাওয়ার 2 লেখা আছে। কোনো সংকেত বাক্য কি? কাগজটা কার? কে অমন করে ফেলে দিয়েছে? এই সময় কর্নেলের সাড়া পাওয়া গেল। ওরা সবাই বারান্দায় এলে বেরিয়ে গেল। মিস্টার লাল চেয়ারে বসে বললেন, লাশটা আর ওভাবে ফেলে রাখার মানে হয় না। কি বলেন কর্নেল সরকার? আমাদের যা দেখাশোনার ছিল হয়ে গেছে, এবার একটা খাটিয়া নিয়ে গিয়ে ওটা আনা যাক। কর্নেল বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন মিস্টার লাল। তারপর ইন্দ্রনাথবাবু, আপনি প্লিজ সেই ব্যবস্থা করুন। কাল সকালে আগে অ্যাম্বুলেন্স আসার কোনো চান্স নেই। তারপর বডি মর্গে যাক। এবার আমরা আরও কিছু জরুরি কাজকর্ম সেরে নিই। ইন্দ্রনাথ রঘুবীর রাধুনিকে ডেকে বাংলো থেকে একটা ক্যাম্প খাট বের করলেন। লাশের কাছে 2জন সেপাই রেখে এসেছেন মিস্টার লাল, বই আনতে কোনো অসুবিধা হবে না। দারোগাবাবু একটা ফাইল খুলে পেন্সিল চালানো শুরু করলেন। কর্নেল আমার হাত ধরে বললেন, চলো জয়ন্ত, আমরা একটু জিরিয়ে নিই। আজ আর ডিনার খাবার বিন্দুমাত্র আশা রেখো না, কেমন? ঘরে ঢুকে আমাদের খাটে বসলুম দুজনে। তারপর সেই কাগজ দিলুম ওকে এবং সংক্ষেপে সর্বেশ্বরীর কথাগুলোও জানালাম। কাগজটা পরীক্ষা করার পর কর্নেল পকেটে ঢোকালেন। চাপা গলায় বললেন, জয়ন্ত, আমি যা অনুমান করেছিলুম তা যে ভুল নয় তার প্রমাণ পেলুম। বলুন, কী অনুমান করেছিলেন কর্নেল? কর্নেল আমার কথার জবাব না দিয়ে হাতের টর্চটা জেলে মেঝেয় আলো ফেললেন। তারপর ইন্দ্রনাথের খাটের কাছে গিয়ে হাঁটু দুমড়ে বসলেন। বললেন, জয়ন্ত দেখে যাও। কাছে গিয়ে উঁকি মেরে দেখি পাথরের মেঝে কয়েকটা 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি দাগ। দাগগুলো কালো। বললুম, ও কিসের দাগ? মনে হচ্ছে জুতোর গোড়ালির কিংবা ডগার। দেখো জয়ন্ত, আমরা বিকেলে বেরিয়ে যাওয়ার পর কেউ এ ঘরে ঢুকেছিল, সে বাইরে থেকেই এসেছিল। বলেই কর্নেল আরেক জায়গায় আলো ফেলে অস্ফুট স্বরে বললেন, মাই গুডনেস, দেখি ওখানেও একই রকম দাগ, কিন্তু ওই দাগগুলো সবুজ রঙের। বললাম, কর্নেল নিশ্চয়ই তাহলে এসব জুতোর দাগ নয়, অন্য কিছুর। না জয়ন্ত, এবার বুঝলুম 2জন এসেছিল এই ঘরে। একজন এসেছিল ঘাট থেকে, ঘাটের ধাপে শ্যাওলা আছে, সবুজ দাগ তারই, কিন্তু কালো দাগ কার জুতোর? এখানে কালো মাটি আছে একমাত্র খনির ওখানে। খনিতে তো আমি আর মিস্টার শর্মা এই 2জনে গিয়েছিলাম, কিন্তু আমরা কেউ এ ঘরে আসিনি। অতএব অন্য কেউ এসেছিল। সে কে? কর্নেল, তখন বাংলোয় রাঁধুনি, রঘুবীর আর সর্বেশ্বরী ছিলেন। তাদের জিজ্ঞেস করা যায়? করব, তবে এটা ঠিক, ওরা কেউ এ ঘরে এলেও এই দাগগুলোর জন্য ওরা দায়ী নয়, কারণ দাগগুলো পুরুষ মানুষের জুতোর, এবং এই 3জনের মধ্যে রঘুবীর আর রাঁধুনি জুতো পরে না। সর্বেশ্বরী স্লিপার পরেন। এ দাগ স্লিপারেরও নয়। স্লিপারের দাগ আরও ছোট হওয়া উচিত, তাই মনে হচ্ছে। কর্নেল চিন্তিত মুখে উঠে এসে ফের খাটে বসলেন। তারপর বললেন, ইন্দ্রনাথবাবুকে বলেছিলুম জব্বলপুরে একটা টেলি পাঠাতে। ওখানে সিআইডি ইন্সপেক্টরকে আমার নামে টেলি করা হয়েছে। সম্ভবত ওরা কেউ এসে পড়বেন আজ রাত্রে অথবা সকালে। বলা বাহুল্য মিস্টার লাল চটে যাবেন, কিন্তু উপায় কি? এই হত্যাকাণ্ড খুব সহজ ঘটনা বলে মনে হচ্ছে না জয়ন্ত। এর পেছনে একটা জটিল রহস্য আছে যেন। হঠাৎ সৌমেন্দুর কথা মনে পড়ে গেল। কর্নেলকে সেটা জানালুম। শুনে উনি ঘন ঘন মাথা নাড়তে থাকলেন। তারপর বললেন, গুপ্তধন সত্যিকারে থাক বা নাই থাক, একটা গুজবের ব্যাপার নিশ্চয়ই আছে।
তা প্রথমেই অনুমান করেছিলাম। জয়ন্ত, গুপ্তধনের গুজবের মতো ভয়ঙ্কর সর্বনাশে আর কিছুই নেই। কর্নেল, কাগজের ওই সংকেতটা গুপ্তধনের ঠিকানা নয় তো? কর্নেল হেসে বললেন, তোমার অনুমানে যুক্তি থাকতেও পারে, কিন্তু ডার্লিং, তাহলে ওটা অমন তাচ্ছিল্য করে কেউ ফেলে দেবে না। ফেলে দিয়েছে কারণ সে ভেবেছে একটা বাজে কাগজ। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, তোমার যুক্তিতে সারবত্তা উকি দিচ্ছে। খুব খুশি হলুম জয়ন্ত। উনি চুরুট ধরিয়ে কী ভাবতে থাকলেন। একটু পরে বললুম, থাকগে, আপনি আর ডাক্তার শর্মা খনিতে কী করছিলেন এতক্ষণ? হঠাৎ ঘাটের দিকেই বা গেলেন কেন? কোন পথে গেলেন? কর্নেল একটু হেসে বললেন, খনিটা দেখে মনে হলো সত্যি ভূতের আড্ডা। খানাখন্দ প্রচুর, তত ঝোপঝাড়। 12টা পিট ছিল, 3টে বাদে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। 3টের মধ্যে একটা ধস নেমে প্রায় বুঝে গেছে। 2টো পিট এখনও খোলা, কিন্তু জঙ্গল গজিয়েছে। ভেতরে ঢোকার কথা ভাবা যায় না। শর্মা তো ভেবেই পেলেন না কোথায় ডিনামাইট বসাবেন। ও দুটোর কাছে কোনো পাথর নেই। তাছাড়া মুখগুলোর চারপাশে গভীর খাদ, জলে ভর্তি। মুখের কাছে যথেষ্ট মাটিও নেই যে ডিনামাইট চার্জ করলে ধস ছাড়বে। এক হতে পারে সুড়ঙ্গের ওপর গর্ত খুঁড়ে ডিনামাইট বসানো, কিন্তু সুড়ঙ্গ কোন পথে কিভাবে মাটির তলায় গেছে না জানলে তো কিছুই করা সম্ভব নয়। ওপর থেকে বুঝবো কি করে? সুড়ঙ্গে ঢোকা যায়? সুড়ঙ্গে ঢোকা যায় না? যায়, কিন্তু তখন যথেষ্ট আলো নেই। তাছাড়া ভেতরে বিষাক্ত গ্যাস থাকতে পারে। না পরীক্ষা করে ঢোকা যায় না। অবশ্য আমরা দুজনে সুড়ঙ্গের অন্য মুখ আছে কিনা খুব তন্ন করে খুঁজেছি, পাইনি। শর্মার তো পরিচিত জায়গা, উনি কোনো মুখ দেখেননি, এবারেও দেখতে পাননি। অন্য মুখ ব্যাপারটা বুঝতে পারছি না কর্নেল। কর্নেল ব্যাখ্যা করে বললেন, পুরো খনির সুড়ঙ্গে জীবজন্তুরা বাসা বাঁধে। তাছাড়া প্রাকৃতিক কারণেও কোনো জায়গায় ফাটল দেখা যায়। জীবজন্তুদের স্বভাব হচ্ছে ঢোকার মুখ পেলেই সহজাত প্রবৃত্তি অনুসারে বেরিয়ে যাবার একটা মুখ খোঁজে। না থাকলে নখের আঁচড়ে গর্ত করে সেটা বানিয়ে নেয়। সজারু ইত্যাদি কয়েক রকম গর্তবাসী প্রাণীর ওই অভ্যাস আছে। আমরা ওখানে অজস্র সজারুর কাটা পড়ে থাকতে দেখেছি বলেই অন্য মুখ খুঁজছিলাম, কিন্তু তেমন কিছুই দেখলুম না। হয়তো ছোট্ট ফোকর থাকতে পারে, তা দিয়ে মানুষ ঢোকা বা বেরোনো অসম্ভব। বাইরে লাশটা এসেছে, আমরা বেরিয়ে গেলাম। চাদরে ঢাকা লাশটা বারান্দায় খাটিয়াতে রাখা হচ্ছিল। সর্বেশ্বরী তখনও ঘরের ভেতরে আছেন। ভেতরে অন্ধকার। শর্মা দারোগাবাবুর সামনে গম্ভীর হয়ে বসে আছেন। সম্ভবত প্রশ্নের জবাব দিচ্ছিলেন এতক্ষণ।